আজকে পাঠ করব ৭১-এর দিনগুলির ৩ মার্চ বুধবার ১৯৭১ সালের ঘটনা। কাল রাতে একদম ঘুম হয়নি। রাত ৮টায় হঠাৎ কারফিউ। সারাদিন ধরে যত মিটিং আর মিটিং, শেষে লাঠি সোটা কাঠ রড নিয়ে বিক্ষোভ মিছিল। সন্ধ্যের পরেও তার বিরাম ছিল না। আরো বেরিয়েছিল মশাল মিছিল। রেডিওতে কারফিউর ঘোষণা আমরা শুনিনি, তাই বুঝিনি কারফিউর ঘোষণার প্রতিবাদে বেশি বেশি স্লোগান। ভেবেছি সারাদিনের জের ওটা, কিন্তু হঠাৎ সাইরেনের বিকট আওয়াজে চমকে উঠেছি। কি ব্যাপার কি ব্যাপার? একে ওকে ফোন করে জানতে পারলাম ওটা কারফিউ জারির সাইরেন। রাত ১১টার দিকে মাইকে কারফিউ জারির ঘোষণা দূর থেকে কানে এলো। শব্দ শুনে মনে হলো বলাকায় নিউ মার্কেটের রাস্তায় এবং আমাদের বাড়ির দক্ষিণ দিকে ইকবাল হলের সামনে রাস্তায়। তার পরপরই বহু কণ্ঠের স্লোগান আরো জোরে শোনা যেতে লাগলো। তার মানে কারফিউ অগ্রাহ্য করে মিছিল আর স্লোগান। কেমন যেন অস্থির লাগতে লাগলো। ভাবলাম কয়েক জায়গায় ফোন করি অবস্থা জানবার জন্য। গুলশানে রেবাকে, মদনমোহন বসাক রোডে মনোয়ারকে আর ইন্দিরা রোডে কামালকে। রেবা বলল, এখানে রাস্তার কোনো মিছিল নেই, কিন্তু দূর থেকে স্লোগানের শব্দ পাচ্ছি। আমাদের পেছন দিকটাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো। মনোয়ারা আমার ফোন পেয়ে কেঁদে ফেললো। কি যে হচ্ছে আপা, কেউ কারফিউ মানছে না। দলে দলে লোক রাস্তায় নেমে গেছে, ব্যারিকেড বানাচ্ছে, স্লোগান দিচ্ছে, পুলিশও গুলি করছে। গুলি খেয়ে লোকে আরো ক্ষেপে উঠছে, দ্বিগুণ জোরে স্লোগান দিচ্ছে। আমার ভাইটাও ওর মধ্যে আছে। জানি না বেঁচে আছে না গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে। কি হবে আপা? মনোয়ারার কান্না শুনে মনটা বিকল হয়ে গেল। আর কাউকে ফোন করতে ইচ্ছে হলো না। সারা রাতই কানে এলো স্লোগানের সম্মিলিত গর্জন। আজ সকালে খবরের কাগজে গত রাতের মিছিল ও গুলির খবর বিস্তারিত পড়লাম। স্টেডিয়াম, নবাবপুর, টয়নবী, সার্কুলার রোড, বজহরিশাহ স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠাল বাগান, কলা বাগান, নিউ মার্কেট, ফার্ম গেট, ঢাকার প্রায় সব এলাকাতেই কারফিউ। বঙ্গকারী জনতার উপর গুলিবর্ষণ করা হয়েছে। বহু লোক মারা গেছে। তার চেয়েও অনেক বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কাগজে আরেকটা খবর দেখলাম, বক্স করে চেপে দেওয়া হয়েছে ১১০ নম্বর সামরিক আদেশ জারি। খ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা মোহাম্মদ ইয়াকুব খান গত রাতে এখানে ১১০ নম্বর সামরিক আদেশ বলে পত্র পত্রিকার সময়ে পাকিস্তানের সংহতি বা সার্বভৌমত্বের পরিপন্থী খবর, মতামত বা চিত্র প্রকাশ নিষিদ্ধ করেছেন। খবর, মতামত বা চিত্র প্রকাশ নিষিদ্ধ করেছেন। আদেশ লঙ্ঘনে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। খবরগুলো পড়ছি আর বুকের ভেতর কেমন যেন দম আটকানো ভাব হচ্ছে। ভাবলাম মনোয়ারাকে ফোন করি, খবর নিই ওর ভাইটা কেমন আছে, বাড়ি ফিরেছে কিনা। কিন্তু ফোনের কাছে গিয়েও ফোন তুলতে পারলাম না। রুমিকে নিয়ে আমার হয়েছে মহা উদ্বেগ। সারাদিন টোটো করে সারা শহর দৌড়ে বেড়াচ্ছে। কখন যে কি হয়। বন্ধু বান্ধব নিয়ে বাসায় ফিস্ট লাগাতে বলেছি। আগে সবসময় লোকে নিয়েছে, এখন নাকি সময় নেই। আজকে প্রায় সারাদিনই মিটিং মিছিল চলছে। আগের রাতে গুলিতে নিহত ৮টি লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরেছে। মিছিল শেষে শহীদ মিনারে লাশ রেখে সকলের সমস্বরে পূর্ব বাংলার স্বাধিকার আদায়ে শপথ নিয়েছে। বিকেলে পল্টন ময়দানে জনসভাতেও এই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশাল জনসমুদ্রে শহীদদের আরাধ্য কাজ সমাপ্ত করার শপথ নিয়েছে। সবাই শেখ মুজিব সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন। বলেছেন নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাঙালি জাতি ১ পয়সাও ট্যাক্স খাজনা দেবে না। তিনি সরকারকে বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিতে আর
বাঙালি জনগণকে বলেছেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অহিংস অসহযোগিতা চালিয়ে যেতে। সন্ধ্যার পর রুমি বাড়ি ফিরলে তার মুখ এসব শুনলাম। গতকালই নাকি বটতলায় ছাত্রদের জনসভায় এই পতাকা প্রথম দেখানো হয়েছিল। আজ পল্টনের জনসভায় শেখের উপস্থিতিতে প্রথমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়া হলো। তারপর স্বাধীন বাংলার এই নতুন পতাকা উত্তোলন করা হলো। আমি শিহরিত হয়ে বললাম, স্বাধীন বাংলার পতাকা? বলিস কি রে, কেমন দেখতে? দাঁড়াও দাঁড়াও, একে দেখাই বলে একখণ্ড কাগজ আর কয়েকটা রঙিন পেন্সিল এনে রুমি স্বাধীন বাংলার পতাকা আঁকতে বসলো। সবুজের উপর টকটকি লাল গোলাকার সূর্য, তার মধ্যে হলুদ রঙের পূর্ব বাংলার ম্যাপ। আমি বললাম, একদিন তো স্বাধীনের কথাই শুনছি, নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের কথাই শুনছি, এর মধ্যে স্বাধীন বাংলার কথা কখন উঠলো? তুমি কোনো খবর রাখো না আম্মা? স্বাধীন বাংলা দাবির কথা তো অনেক অনেক পুরনো ব্যাপার, ভেতরে ভেতরে বহুদিন দিকেই গুমরাচ্ছিল। গত বছর নভেম্বরে সাইক্লোনের পরে তা ফেটে পড়েছে। তোমার মনে নেই মৌলানা ভাসানী 18 নভেম্বর দুর্গত এলাকা পরিদর্শনে যেতে চাইলে তার জাহাজ আটকে দেওয়া হয়? সরকার অবশ্য পরে তাকে যেতে দেয়, কিন্তু এ নিয়ে কি হইচইটা না হলো, কাগজে পড়নি? তারপরে তো 4 ডিসেম্বরে সে যে মিটিং ভাসানী, সেখানে এই পূর্ব বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানান। তারপর এখন আওয়ামী লীগের উগ্র জাতীয়তাবাদী সেকশনের কাছ থেকে স্বাধীন বাংলার দাবি উঠেছে। 4 খলিফা খুব চাপ দিচ্ছে শেখকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। জানো না বুঝি, আসম, আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন আর নুরে আলম সিদ্দিকী, এরা 4 ছাত্রনেতাকে আমরা সবাই 4 খলিফা বলে ডাকি। শাহজাহান সিরাজই তো আজ পল্টন সভায় পতাকাটা তুলেছে। শেখ কি বললেন? কিছুই বললেন না, তবে খুব যে খুশি হননি মুখ দেখে বোঝা গেল। তা তো হবেনি না, এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেওয়াটা ভীষণ রিস্কি ব্যাপার না? রিস্কি নিশ্চয়ই, কিন্তু আম্মা, ঘটনার একটা নিজস্ব গতি আছে না? জলপ্রপাতের মতো উঁচু পাহাড় থেকে যখন গড়িয়ে পড়ে তখন তাকে রোকতে পারে এমন কোনো শক্তি নেই। আমাদের দেশের জনতা এখন ওই জলপ্রপাতের মতো একটা অনিবার্য পরিণতির দিকে অত্যন্ত তীব্র বেগে ছুটে যাচ্ছে। একে আর বোধ হয় রোখা যাবে না। আপনারা এখানে খুব গুরুত্বপূর্ণ মেসেজ পেলেন যে মৌলানা ভাসানী পূর্ব বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানান। তারপর এখানে আওয়ামী লীগের যে উগ্র জাতীয়তাবাদ সেকশনের কাছ থেকে দাবি আসে। এরপর 4 খলিফা, বিশেষ করে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। 4 খলিফা, এরা হলো গিয়ে এই পল্টন সভার স্বাধীনতা ঘোষণার পক্ষে অবস্থান নেয়। এর মধ্যে শাহজাহান সিরাজ পল্টন সভায় আর কি পতাকাটা তুলেছে। কিন্তু এখানে যেটা হয়েছে যে জাহানারা ইমাম জিজ্ঞেস করতেছেন শেখ কি বললেন। শেখ মনে শেখ মুজিবুর রহমান কিছুই বললেন না, তবে যে খুব খুশিও হননি মুখ দেখে বোঝা গেল। তার মানে এই মুহূর্তে স্বাধীনতার ডাক দেওয়া, স্বাধীনতার পতাকা উত্তোলন করা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করার যে চিন্তা, তখন কিন্তু শেখ মুজিব খুব বেশি খুশি হননি। হ্যাঁ, কারণ এই যে ইয়াটা মানে এটা তো জাহানারা ইমাম একেবারে জীবন থেকে লিখেছেন। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আমাদের আসলে ইতিহাস পড়তে হয়, সঠিক ইতিহাসকে রাখতে হয় ইতিহাসের কাছে, আবার সেই ইতিহাস আমরা পড়তে পারি। যদি জাহানারা ইমাম এই কাজটি না করতেন, এই অমূল্য কাজটি না করতেন, তাহলে আমরা এই ইতিহাসটা হয়তোবা জানতেই পারতাম না। সুতরাং সবাই ইতিহাসের সঙ্গে থাকুন।